সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতে তরুণদের হাতে গড়া নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, সে দেশের মানুষ এই প্ল্যাটফর্মটিকে খুবই পছন্দ করছে। তারা যে কাজকর্ম করছে সেগুলো নিয়েও ব্যাপক প্রশংসা হচ্ছে। নেপালে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জেনজিদের হাতে, সেই দলটি ক্ষমতায় এসেছে। এখন পর্যন্ত সে দেশে ব্যাপক জনপ্রিয় তরুণদের এই রাজনৈতিক দল। আর আমাদের দেশে একটা অভ্যুত্থান হলো, একটা নতুন রাজনৈতিক দল গঠিত হলো, কিন্তু মানুষের মন জয় করতে পারল না। এনসিপি সংসদে 6টি আসন পেয়েছে, বিরোধী দলের সঙ্গে যুক্ত আছে, বিরোধী জোটের সঙ্গে যুক্ত আছে, কিন্তু বাস্তবিকভাবে তাদের যে নেতাকর্মীদের কর্মকাণ্ড সেটা মানুষ পছন্দ করছে না। বেশিরভাগ নেতাকর্মীদের কর্মকাণ্ড মানুষ পছন্দ করছে না। সর্বশেষ দুজন নেতা মার খেয়েছেন। একজন নারীর হাতে জুতা পেটা খেয়েছেন। কেন? নারীদেরকে শ্লীলতাহানি করেছেন, যৌন হয়রানি করেছেন, উত্ত্যক্ত করেছেন। যেখানে তিনি যুক্ত সেখানে আসা সব নারীকে তিনি উত্ত্যক্ত করেছেন। আরেকজন লক্ষ্মীপুরে, তাকে পেটানো হয়েছে, পিটিয়ে তাকে থানায় দিয়ে আসা হয়েছে। এই যে লক্ষ্মীপুরে যাকে পেটানো হয়েছে, এটা আমি কখনো সমর্থন করি না, এবং কোনো গণতন্ত্রকামী মানুষ কখনো এটা সমর্থন করবে না। কিন্তু যেভাবে তিনি তার বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণাত্মক কথা বলছেন, সেই দলের তৃণমূলের নেতাকর্মীরা সেটা কখনো সহ্য করতে পারেননি। আমি কথা বলবো কোন নেতা কোথায় মার খেয়েছেন, কিসের কারণে মার খেয়েছেন, এবং এর রাজনৈতিক প্রভাবটা কি। প্রথমে আমি লক্ষ্মীপুরেরটার কথা বলি। লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেন, তাকে পেটানো হয়েছে, পিটিয়ে থানায় দিয়ে আসা হয়েছে, মামলা হয়েছে, শেষ পর্যন্ত আদালতের মধ্য দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই নেতার নাম আনোয়ার হোসেন, তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক। তো সেখানে যেটা জানা যাচ্ছে যে রায়পুরের সোনাপুর ইউনিয়নের, মানে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে বাসাবাড়ি বাজার এলাকায় ক্ষুব্ধ কিছু মানুষ এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পিটুনি দেয়। এ সময় আহত আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, রায়পুরে এমপি আবুল খায়ের ভূঁইয়ার গুন্ডা বাহিনী আমার উপর হামলা করেছে, আপনারা সবাই দেখেছেন, এর বিচার হতে হবে। অর্থাৎ আনোয়ার হোসেন যখন মার খাচ্ছিলেন, তিনি তখন দাবি করছিলেন লক্ষ্মীপুর 2 আসনের বিএনপির এমপি খায়ের ভূঁইয়ার গুন্ডা বাহিনী তার উপর হামলা চালিয়েছে। এই ঘটনার সংবাদ শুনে বাসাবাড়ি বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে গিয়ে আনোয়ারকে থানায় নিয়ে আসে। বর্তমানে আনোয়ার থানায় আছে। পরবর্তীতে এটার যে সেই ফলো আপ হচ্ছে, তাকে আদালতের মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সেখানকার কয়েকজন বলেন, আনোয়ার স্থানীয় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দলের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে নোংরা বক্তব্য দেন। এই নিয়ে ওসিও বক্তব্য দিয়েছেন। তো আমি আসলে যে নোংরা বক্তব্য মানুষ দাবি করছে, সেখানকার যে লোকাল অনেকেই বলছেন তারা হচ্ছে বিএনপি নেতা। তা আমি দেখলাম সেখানে হচ্ছে স্থানীয়, তারপরে হচ্ছে বিএনপি নেতাকর্মী সবাই মিলেই হচ্ছে এই মারধরের সঙ্গে যুক্ত ছিল। তা আমি আনোয়ার হোসেনের ফেসবুক ঘেটে দেখলাম তার বেশ কয়েকটা ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। আমি স্পষ্টত স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে আমি সেখানে প্রধানমন্ত্রী কিংবা হচ্ছে লক্ষ্মীপুর থেকে 3 আসন থেকে যিনি মন্ত্রী হয়েছেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রী, তার বিরুদ্ধেও নাকি হচ্ছে তিনি নোংরা মন্তব্য করেছেন, এরকম অভিযোগ ছিল। তা আমি আসলে সেসব পাইনি, হয়তো করতে পারেন অন্য প্ল্যাটফর্মে বা অন্য কোনো বক্তব্য কিংবা ফেসবুকের অন্য কোনো ভিডিওতে, সেটা আমি দেখিনি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেগুলো একটু বলি। শয়তানের বাচ্চা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, রাস্তায় ফেলে পেটাবে, মানুষ রাস্তায় ফেলে পেটাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও ব্যর্থ। উদাহরণ হিসাবে অন্তর্বর্তী সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তার চেয়েও নাকি ব্যর্থ। আমাদের কারণে সে চেয়ার পাইছে। ওনার মূল বক্তব্যগুলো আমি আপনাদের সামনে ধরতেছি আর কি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নাকি আনোয়ার হোসেনদের কারণে বা এনসিপির কারণে মন্ত্রীর চেয়ার পাইছে। তারপরে বলা হচ্ছে, তিনি বলছেন হাফ প্যান্ট খুলে পেটাবে। গণতন্ত্র কোনটা? আপনি বাক স্বাধীনতা, নিজে কথা বলবেন, সর্বোচ্চ গণতান্ত্রিক ব্যবহার বাংলাদেশ সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে।
কিন্তু গণতন্ত্র সেখানেই থামতে হবে আপনাকে যেখানে অন্যের ক্ষতি হয়ে যায়, অন্যের গায়ে আঘাত লাগে, এর আগেই কিন্তু আপনাকে থামতে হবে। গণতন্ত্রেরও তো একটা লিমিট আছে। গণতন্ত্র মানে হচ্ছে যে আপনি অন্যকে সব করে মেন্টাল টর্চার করে আপনি মেরে পিটিয়ে ফেলতে পারবেন না, তো পারবেন না। মানলাম সালাউদ্দিন আহমেদকে এইসব কথা তিনি বলেছেন, সালাউদ্দিন আহমেদ এইসব গায়েও মাখাননি কিংবা শুনেননি, কিন্তু বিএনপির যে স্থানীয় কর্মী আছেন, বিএনপির যে তৃণমূলের কর্মী আছেন, তিনি কিভাবে ওই স্থানীয় কর্মীকে কন্ট্রোল করবেন? সে তো দেখবে আমার মন্ত্রীকে যখন এই কথা বলেছে আমার এর জবাব দিতে হবে। তার জবাবটা কি? তিনি তার জবাব ওইভাবে মারধর করে দিয়েছেন, তার তো শিক্ষাই ওই রকম। এবং তিনি এও সুবিধা দেখেন যে আমি এখানে মারলে আলোচনায় আসব, হয়তো ভবিষ্যতে বিএনপির জন্য এই ত্যাগের জন্য আমাকে বড়সড় পদও দিতে পারে, এরকমও ভাবতে পারেন। কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ঠিক এই কথাগুলো বলেছেন, শয়তানের বাচ্চা বলেছেন, হাফ প্যান্ট খুলে পেটাবে, রাস্তায় ফেলে পেটাবে, আওয়ামী লীগের চেয়েও ব্যর্থ, আমাদের কারণে চেয়ার পাইছে, এই রকম টাইপের কথাবার্তা বলেছেন। আরও নানান কথাবার্তা বলেছেন, সেগুলো আমি বাদ দিয়েছি। তো সেই কারণে হচ্ছে তাকে সেখানকার স্থানীয়, আমি ধরলাম স্থানীয় মানুষও ছিল, বিএনপির নেতাকর্মীও ছিল, এবং বিএনপির নেতাকর্মীদের ইন্ধনেই এই মারধর করা হয়েছে। এখন প্রশ্ন হইল, এনসিপি কতদিন এভাবে উস্কানি দিবে আর বিএনপি কতদিন এভাবে মব করে মারধর করবে? দুটারই থামা দরকার। একজন নিরপেক্ষ রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি মনে করি, বা রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আমাদের সবাইকে এখানেই থামতে হবে। আপনি উত্ত্যক্ত করবেন, তারপরে আপনাকে যদি এটা বাধা দিতে আসে তখন আপনি বলবেন দেশে গণতন্ত্র নেই, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কিন্তু তার মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে গালাগালি করছেন, কিন্তু আপনি যৌক্তিক সমালোচনা করছেন না। আমি এই আনোয়ার হোসেনের ফেসবুকে সেরকম করে যৌক্তিক সমালোচনা দেখিনি। প্রতি শব্দেই যতবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবারই তিনি শিলং সালাউদ্দিন শব্দটি ব্যবহার করেছেন, একবারও শিলংয়ের বাইরে তিনি ব্যবহার করেননি। তো আপনারাই বিচার করবেন আসলে এটার যৌক্তিকতা কতটুকু, মারধরের যৌক্তিকতাও এবং আনোয়ার হোসেনের যে কথাবার্তা সেটারও কতটুকু যৌক্তিক। বগুড়ার যে ঘটনা সেটা একটু ভিন্ন। সেটা ভিন্ন বলতে আপনার সেখানে টিটিসি যে ড্রাইভিং কোর্সে যেটা আছে এবং রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে যেসব ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং কোর্স নিতে গিয়েছিলেন সম্ভবত সেখানকার একজন এনসিপি নেতা আলী আজম সাব্বির খান। তিনি সেখানকার কয়েকজন ছাত্রী, শিক্ষিকা সবাইকে উত্ত্যক্ত করেছেন, কুপ্রস্তাব দিয়েছেন। শেষ পর্যন্ত তারা এই ঈদের আগে, বন্ধের আগে তারা অধ্যক্ষের রুমে তাকে নিয়ে গিয়েছে, সেখানে শেষ পর্যন্ত একজন নারী তাকে জুতা পেটা করেছে, জুতা দিয়ে পিটিয়েছে। এনসিপি শেষ পর্যন্ত তাকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে, 3 দিনের শোকজ নোটিশ দিয়েছে। যেখানে নেপালের উদাহরণ আবারও টানা লাগতেছে, যেখানে নেপালের যে জেনজিদের যে দল, তাদের যে জয় জয়কার, সেখানে আমাদের জেনজিদের পতন হচ্ছে। সেখানে আমাদের জেনজিদের যারা নেতৃত্ব দিচ্ছেন, জেনজিদের পতন না, জেনজিদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পতন দেখতে পাচ্ছি। এনসিপিতে হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া আইকনিক নেতা আর কে আছে যারা খুব রোল মডেল হয়ে উঠেছেন? আমি যদি বলি নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, এর বাইরে আমি তেমন কোনো নাম পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্পষ্টত অনেকেই ফটকা মনে করেন এবং রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ, এবং তিনি তার গুরুত্ব হারিয়ে ফেলেছেন। তিনি সেই অর্থে এখন আর সেই ভার বহন করার মতো রাজনীতিবিদ এখন আর তিনি নেই। পাতলা কথা বলে রাজনীতিতে আপনি টিকতে হলে ওই যেভাবে অনেকে, আহমদ হোসেন আমরা দেখেছি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেমন রাজনীতিক ছিলেন আমরা দেখলাম। বিএনপিরও বললে আমি অনেকের নাম বলতে পারি, আমি বলতে চাচ্ছি না, তবে এভাবে রাজনীতি হয় না। আপনি জেনজিকে নেতৃত্ব দিতে হলে আপনাকে ভিন্নভাবে, আপনি দরকার দিলে আপনি ককরোচ জনতা পার্টি থেকে শিখতে পারেন তাদের মডেলটা কি, আপনি নেপালের যে জেনজিদের যে দল সেখান থেকে আপনি শিখতে পারেন। কিন্তু আমাদের এখানে কন্টিনিউয়াসলি বিএনপির এমপি মন্ত্রীদেরকে ব্যক্তিগত আক্রমণ করার রাজনীতির হাতিয়ার বেছে নিয়েছেন আমাদের এনসিপির নেতারা। তাহলে কি শুধু এই বিরোধিতার রাজনীতি এবং বিএনপির এমপি মন্ত্রীদেরকে ব্যক্তিগত আক্রমণ করেই আপনি রাজনীতি করবেন? এই রাজনীতি কতদিন টিকবে? এই রাজনীতি মানুষ কতদিন গ্রহণ করবে, কিংবা ভবিষ্যতে গ্রহণ করবে কিনা? আপনার রাজনীতি, আমি নির্বাচনের পরে স্পষ্টত এনসিপির কোনো রাজনীতি দেখিনি, শুধুমাত্র এনসিপির নেতারা বিএনপির নেতাকর্মীদেরকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন।
সেই ব্যক্তিগত আক্রমণের পর যখন হচ্ছে হামলার শিকার হন তখন সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। বাস্তবিকভাবে এনসিপির হাতে আমি এখন কোনো রাজনৈতিক এজেন্ডাই দেখতে পাচ্ছি না। সত্যি কথা, যে আমি তাদের প্রতি আকৃষ্ট হব কিংবা এনসিপি যে নতুন কোনো রাজনৈতিক ইস্যু মানুষের সামনে থ্রো করবে সেটাও পারতেছে না। শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণের রাজনীতি হাতিয়ার তারা ব্যবহার করে যাচ্ছে। এই হাতিয়ার কতদিন কাজে দেবে এবং বিএনপি যদি তাদের তৃণমূলকে কন্ট্রোল করতে পারে, এখান থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয় যে এটাও খুব বেশি কাজে দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।